তো মাত্র এসে টেকজেন্ডিও গিয়ারে পৌঁছাইলাম। এখন বাজে 9টা, 8টা বাজে অফিস ছুটি, ছুটির পরে সরাসরি চেম্বার। ভালোই দূর আছে, 20 কিলোমিটার। 20 কিলোমিটার তো হবেই, 20 কিলোমিটার পর কি হয়, কোনো মিস নেই। সমস্যা একটা হচ্ছে নামাজটা পড়তে পারিনি। নাফির কি অবস্থা কে জানে, আল্লাহ তাআলা। ছেলেটা জীবনে এত কষ্ট করলো, কয়েক দফা ব্যথা পাইল, কয়েক দফা মেডিকেল, দফায় দফায় মেডিকেল, হসপিটালে ভর্তি। তো বেসিক্যালি এখন মাথায় যেটা ঘুরতেছে সেটা হইতেছে আজকে সারাদিন অফিসে কী হইলো, কী করলাম। ওয়েল, অফিসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই যে একই রকম, কেউ আপনার সাথে কথা বলবে না, সবাই সবার সাথে কথা বলবে কিন্তু আপনার সাথে কেউ কথা বলবে না, এইরকম আর কি। এরপরে ধরেন যে আপনি যখন ওদের সাথে কথা বলতে যাবেন, বেসিক্যালি তখন কী হবে, তখন ওরা আসলে বলবে যে ভাই আপনি সব কথার মধ্যে কেন ইন্টারফেয়ার করেন। ইন্টারফেয়ার করি, হোয়াট ডাজ ইট মিন ইন্টারফেয়ার করি, সব কথার মধ্যে কেন ইন্টারফেয়ার করেন। মানে মনে করেন যে আশেপাশে কথা হইতেছে, দেখছে আশেপাশে কথা হইতেছে, এখন আমি দেখতেছি যে আমার সাথে কথা বলতেছে না, তো হোয়াট শুড আই ডু। তো আমি ওদের কথা একটা টাইমে ধরে শেষ করে একটা বলে ফেললাম, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি এই অবস্থা না। তো এটা ওদের পছন্দ না, কেন আমি ওদের কথার মাঝখানে ঢুকলাম, এছাড়া কিন্তু আমার সাথে কথা বলে না। তো এইরকম মেন্টাল টর্চার ট্রমা এই জিনিসটা আমি ওরকম করতে পারতেছি না। মানে আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে যে আমি চাইতেছি বেসিক্যালি যে হ্যাঁ ওরা কেউ আমার সাথে কথা বলবে না, আমি আমার কাজ ঠিকমতো করব এবং পারফরমেন্সও ভালো করব এবং আমি আমার যে দায়িত্ব পালন করে যাব, এটা হচ্ছে আমার মেইন মোটিভ। কিন্তু সমস্যা হচ্ছে যে ডিস্ট্র্যাক্টটা কোন জায়গায় হয়, ডিস্ট্র্যাক্টটা হয় এই জায়গায় যখন আমি কাজ করতেছি তখন আমার সাইডে দুই ভাই পিছনে, তারপরে হচ্ছে এবং সব কিছু ইন টোটাল মিলায়া যেটা হইতেছে সেটা হচ্ছে যে তারা কী করে, তারা বেসিক্যালি কথা বলে হচ্ছে বুঝে বললাম এমন কথা বলে, মনে হয় যে সব কিছু আমারই বলতেছে এবং গিল্টি ফিলিং আমারই হইতেছে। তো তাদের কথাগুলা ব্রেনের মধ্যে এমনভাবে ঢুকতেছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নিচে আসো। কতক্ষণ? মুয়াজ কই? ও আচ্ছা ঠিক আছে। তো এই যে এতক্ষণ পরে আসলাম, আসার পরে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে যেটা কথা বলতেছিলাম, ওয়াইফ কন্ট্রোল কল করছিল যে তার 10 মিনিট সময় লাগবে। তো এখন কয়টা বাজে, এখন আমার ঘড়িতে 9টা বাজে, তো 9টা 10, 9টা 1, তো 9টা 11 বাজে ইনশাআল্লাহ। মোহাম্মদ আসে উপরে খেলুক। তো হচ্ছে আচ্ছা এই 10 মিনিটও তার কাছে থাকবে। 9টা বাজে তো ওই বেবি সিটার যে ওর ছুটি হয়ে যায়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি আমার যাওয়া উচিত? আমার শরীরতে ঘাম, যাবো না। আচ্ছা, তো কী হয়েছে, তো এই হচ্ছে অবস্থা। তো এই জিনিসটা আমি ওরকম করতে পারতেছি না। আর যখনই আমি কোনো কাজে কনসেন্ট্রেট করি তখনই যেটা ফ্রম দ্য ভেরি বিগিনিং এখানে ভিডিও আছে এই চ্যানেলে, যে আসলে কাজ করতে গেলেই HR ও টেকনিক ও মিটিং ডাকে। খুব কনসেন্ট্রেশনে কাজ করতে ধপ করে একটা মিটিং ডাকবে, এই মিটিং, আবার কনসেন্ট্রেশন ব্রেক, আবার একটু করে মিটিং, আবার একটু করে মিটিং, আবার কনসেন্ট্রেশন ব্রেক। তো এইরকম করতে করতে বেসিক্যালি আসলে কাজ করা হয় না। তো আমার একটা ভাই ছিল, ভাই হচ্ছে পলাশ ভাই, সে হচ্ছে দ্য মোস্ট সিনিয়র বড় ভাই। বয়সের দিক দিয়ে না, বয়সে আপনার সেম এজ, কিন্তু সে আসলে এসিও মাস্টার। তো ভাই ছিল টিম লিডার আর কি। তো ভাই প্রথমে অফিসে জয়েন করছিল, ভাই এখন নাই, সরকারি চাকরি হয়েছে। তো কি হয়েছে, সে ভাই ভুলে গেছিলো যে আপনারা কাজ করতে দিবে না, আপনি যত যাই করেন। তো এই কথাটা আমার মাথায় এখনও আছে। তারপরে আমি চেষ্টা করে যাইতেছি দিনের পর দিন কীভাবে আসলে জিনিসটা সেটেল করা যায়। যাই হোক, তো শুরু থেকে নেগেটিভ কথা, বেসিক্যালি আমি তো শুরু থেকে যে ভিডিওগুলো আপলোড করছি ওইখানে রাফি ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার। তারপরে রাফির সাথে জয়েন করতে হচ্ছে আরিফ হায়দার, ওরা হচ্ছে মেইন ক্যারেক্টার। তো ওরা আর কি কাজগুলো সম্পন্ন করে দেয় আর কি। যাই হোক, তো এখন অফিসে এই তো চলতেছে। তো আমি আজকে হঠাৎ করে কাজ করতেছি আমার এক বন্ধু মারা গেছে। আমি কয়েকদিন ধরে ভিডিওতে বলতেছি, বন্ধুর নাম সাইফুল। ছোটোবেলার বন্ধু, একসাথে ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, আড্ডা দিছি, মানে ওর চায়ের দোকানে গিয়ে চা খাইছি। অল অফ এ সাডেন খবর শুনতেছি যে আমার বন্ধু মারা গেছে। কীভাবে? পানিতে ডুবা, বা পানিতে ওর বডি পাইছে, লাশ পাইছে। তো জিনিসটা আসলেই ফার্স্টেই এটা শোনার পর থেকে আমি একটু বেশি আপসেট। তো আমি আসলে খুবই ভেঙে পড়ছি। এখন একসাথে চলা বন্ধু হট করে মারা গেছে, তো এটা তো আসলে মানাটা কঠিন। তো আমি আসলে অফিসে মোটামুটি ইমরান ভাই থাকে, মানে আমি সবার সাথে ফ্রেন্ডলি কথাবার্তাই বলি যখন সুযোগ পাই, মানে র্যান্ডম কথাবার্তা বলি। এরকম না যে আমি বেসিক্যালি আমি ইয়া হয়ে আছি, র্যান্ডম না যে আমি আসলে খুব মুডি, আমি উল্টাপাল্টা কথা বলি, ঝিমটা মানে প্র্যাঙ্ক হওয়ার জন্য, ফ্রি হওয়ার জন্য অনেক অনেক কথাই বলি। আমি ইমরান ভাইয়ের সিঁড়ি দিয়ে নামতেছি, নামার সময় ইমরান ভাইকে বলতেছি, ইমরান ভাই আমার এক বন্ধু আজকে মারা গেছে, গতকাল রাতে খবরটা পাইছি। তো এক ভাই কথাটা কিনা হাইফে দিচ্ছে, মানে আমি এতটাই নেগলিজিবল পারসন ওই অফিসে যে মারা গেছে কথাটা বলার পরে সে হাইফে দিচ্ছে। এবং এই হাসাটা কন্টিনিউয়াসলি চলতেই থাকছে। এবং ওই ভাই আগেও একবার এরকম যে বাবা মারা গেছে এইটা বইলা হাসতেছে, মানে ঠিকই আছে, উচিত শিক্ষা হয়েছে এরকম। তো আমি আজকে এই জিনিসটা মনে কইরা আমি আসলে খুব আপসেট ছিলাম সারাদিন। আল্লাহর কাছে অনেক বলছি যে আল্লাহ, যারা এই আমার বন্ধুর মৃত্যুর খবর কিনা হাসছে, আপনি তাদের এমন সিচুয়েশন ক্রিয়েট করেন যে তাদের ওই সিচুয়েশন দেখা আমি যেন হাসতে পারি, এবং এটা আমাকে দেখায় না। যদিও বদদোয়া করা ঠিক না, তারপরে এই বদদোয়াটা আমি করতেইছিলাম। মানে ওদের একটা যদি আল্লাহ তাআলা, মানে এটা আসলে মন থেকে চলে আসছে, যখন ওরা দিনের পর দিন খারাপ ব্যবহার করে যাইতেছে তখন বদদোয়াটা চলে আসছে। এখন বদদোয়াটা কোনো কাজে লাগে জানি না, তবে আমার আল্লাহর কাছে যদি চাইছি সেটা আমি পাইছি, সবসময় সেটা আমি পাবো। কারণ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিই। যদিও বদদোয়ার আমি পক্ষপাতী না, আমি আসলে চাই না কাউকে বদদোয়া দিতে, কারণ বদদোয়া দেওয়াটা ভালো না। মুসলমানরা বদদোয়া দেয় না সাধারণত, কিন্তু ইন কেস যখন আমি আটকা যাই তখন আমি বদদোয়া করি। তো এই হচ্ছে সারাদিনের কাহিনী। আসলে এখন মাথা যেটা ঘুরতেছে, নাফি আমার চাচু,
আম্মার শরীরটা দিন দিন খারাপ হয়ে যেতেছে, চোখের সামনে চামড়া বইটা যেতেছে, হাতের চামড়া, শরীর বোঝা যেতেছে যে অসুস্থ বডিটা। তো এখন এই অবস্থায় আম্মার জন্য কিছু করতে পারতেছি না, কারণ আমার টাকা পয়সা নাই। বেসিক্যালি আই ডোন্ট হ্যাভ এনি মানি। যে টাকা পায় সেটা লোনে চলে যায়, আমার ওয়াইফ যেটা পায় সেটা দিয়েও লোনে চলে যায়। বেসিক্যালি আসলে মাঝে মাঝে যদি একটু একটু পাঠাও মারি তাইলে আসলে কিছু টাকা পয়সা থাকে। ঠিক জানি পাঠাও মারতেছি না, কেন মারতেছি না এটারও একটা ভ্যালিড রিজন আছে। রিজনটা হচ্ছে যে পাঠাও মারলে অনেক সময় মেয়েরা রিকোয়েস্ট দেয়। ডেফিনেটলি আমার এই যে অ্যাট দ্য এজ অফ 38, এখন মেয়ে ছেলে ইট ডাজেন্ট ম্যাটার। এখন হোয়াট ম্যাটার হওয়া উচিত যে আমার কোনটা আমার ফায়দা। তারপরও আমি এটা পারি না, এটা কেন পারি না জানি না। তবে মেয়ের উঠলে আমার প্রবলেম হয় বলতে আস্তে আস্তে আমি মানে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই। আমি পারি না আসলে ইয়ে করতে। আমি রাইড শেয়ার পরে মানে পুরুষ মানুষ তো মেয়েদের প্রতি আকর্ষণটা থেকেই যায়, যতই ভালো থাকার চেষ্টা করি। ইমরান ভাই একদিন বলছিল, ভাই আপনি যে লেভেলের ইমানদার, আপনার এটার জন্য এটা জায়েজ নেই। তো এইটা থেকে আর কি স্টপ করা। তবে আশা করতেছি যে ইনশাআল্লাহ আমি শুরু করবো, মেয়েদেরকে আর রাইড শেয়ারিংয়ে নিব না ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য করে তাইলে আমি পারবো, এছাড়া পারার কোনো উপায় নাই। আরেকটা জিনিস হচ্ছে যে টেনশন হচ্ছে যে আমার নাফি গতকাল রাতে মারাত্মকভাবে ইনজিউর্ড হয়েছে, কপালটা একদম মাঝখান দিয়ে যে পায়রা গেছে। আসলে এটা আসলে খুবই দুঃখজনক। এবং আমার চোখের সামনেই ওরা অ্যানেস্থেসিয়া লোকাল দিয়া কপালে, এবং ওইখানেই ওই অবস্থাতেই শিলি দিছে। বাচ্চাটা এত ব্যথা পাইছে। আর আমার এত খারাপ লাগছে যে ওর বাবার যে কী অবস্থা, এটা আসলে খুবই মানে বলাটা খুব সাংঘাতিকভাবে আর কি কঠিন। বাবার অন্তর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করুক। তারপরেও আমরা যেহেতু মুসলমানের একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশ্বর। উনি যেটা করেন, যেটা হয়, আমার কপালে যেটা লেখা আছে, আমার রিজিক যতটুকু আছে ওইটাই নির্ধারিত। হ্যাঁ, এটা ঠিক যে দোয়ার মাধ্যমে রিজিক হায়াত বাড়ানো যায়, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে এটা বাড়ানো, এটারও হাদিস আছে। এখন কথা হচ্ছে যে তো যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে নাফির কথা বলতেছিলাম। তো এখন ওর যে চিলিটা দিচ্ছে, চিলিটা আসলে ওর কপালে দাগ থাইকা যাবে সারা জীবন। মানে সে এরকমভাবে ব্যথা পাইছে, আল্লাহ বাঁচাইছে যে চোখটা পড়ে নাই। দৌড়ায় আসছে টেবিলের মধ্যে, টেবিলের মধ্যে মাথাটা লাগছে, ব্যাস একদম গর্ত হয়ে ফেরা গেছে, ব্লিডিং শুরু হয়ে গেছে। তো এখন যেটা কথা হচ্ছে যে আল্লাহ বাঁচাইছে, চোখটা পড়ে নাই, কারণ চোখটা পড়লে 100% চোখটা নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, এইটুকু দাগ ছেলে মানুষ, সমস্যা নাই। আর ডাক্তার যে ভাই অপারেশন করছে সে ভাই বলছে যে এটা ইট ডাজন্ট ম্যাটার প্লিজ। আর যদি দিয়ে করতে চান, যদি কসমেটিক সার্জারি করতে চান, তাহলে সমস্যাটা হচ্ছে কি যে পুরো অজ্ঞান করতে হবে। যদি এটা আমি মানতে পারতেছিলাম না, কারণ হচ্ছে যে ওদের যেইভাবে লোকাল দিয়ে সিলিক করছে, 3-4টা সিলিক করছে, চাইলে কিন্তু ওইভাবেই কসমেটিকটা করতে পারছে, ওইভাবেই কসমেটিকটা করতে পারতো, কিন্তু করে নাই কেন? আর বড় ভাই অনেকক্ষণ কথা বলছে ডাক্তারদের সাথে, ওর বাবা নাফির বাবা আর কি। তো বেসিক্যালি কী হয়েছে, কথা বলার পরে ভাইয়া ঠাকুর ভাইয়ের সাথে কথা বলছে, পরে ভাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে যে আপনারা যেইটা ভালো মনে করেন সেইটাই করেন। কারণ ডক্টর ওনারা হচ্ছে স্বাস্থ্য ফাউন্ডেশনের মধ্যে একটা বড় ইনস্টিটিউট, একটা বড় হসপিটালের ডাক্তার, তারা যেটা ভালো মনে করবে সেটাই হবে। তারপরেও আসলে খুব থাইকা যায়। যেমন যখন আব্বা মারা গেছে, তখন আব্বার জিব্বার নিচে স্প্রে করা হয়েছিল,
রাস্তা থেকে স্প্রে করা, কারণ ডক্টররা বলছিল যে স্প্রে করতে হবে, যে স্প্রে যখন বুকে ব্যথা হবে স্প্রে করতে হবে, স্প্রে করে দেন হসপিটালে নিয়ে যেতে হবে। এখন স্প্রে করার সময় একটু বেশি পড়ে গেছে না কম পড়ে গেছে এটা তো আমরা খেয়াল করি নাই। তো এই জন্য হয়তো আব্বার প্রেশারটা সাডেনলি লো হয়ে গেছে বেসিক্যালি। আসসালামু আলাইকুম। বাসায় যাবো ভাই, ইনশাআল্লাহ বাসায় যাবো, তুমি যাও, টায়ার্ড হয়ে গেছো, দেখা হবে। হচ্ছে আমার শেলিকার হাজব্যান্ড নোমান, এ ভেরি মাচ জেন্টলম্যান, সাংঘাতিকভাবে ভদ্র মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আম্মা খুব পছন্দ করে ওরে, আম্মা বলে যে ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আম্মা আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা মানুষ তাদেরকে খুব ভালো জানে, ভালো পছন্দ করে। আল্লাহু আকবার, আল্লাহ আমার আম্মার সমস্ত পেরেশানি দূর করে দেবে, তার আয় দীর্ঘায়ু করি তার। আর হচ্ছে আমার শালিকা হচ্ছে এখন পড়াশোনা করতেছে, যাই হোক ওর কথা পরে বলি। ও হচ্ছে চেম্বারের মালিক আর কি, নোমান, এখানে আমার ওয়াইফ জব করে, আর রিলেটিভ আর কি। মাঝে মাঝে মনে হয় যে আমার চাকরি বাকরি চলে গেলে ওর চেম্বারে চাকরি করবো নাকি। যদিও এটা কোয়াইট ইম্পসিবল, কারণ মান সম্মান একটা ব্যাপার আছে না। যাই হোক, তো এখন যেটা বলতেছিলাম যে হ্যাঁ নাফি নিয়ে খুব টেনশন হচ্ছে, পকেটে টাকা নাই যে বাচ্চাটার জন্য একটু খেলনা কিনবো। বাচ্চাটার জন্য খেলনা, একটা খেলনা দেখলাম 5,000 টাকা দাম। এটা হচ্ছে যে জয়স্টিক দিয়ে খেলে, টিভিতে কানেক্ট করে গেমসটা খেলে আর কি। তো ওরে বাবা রে, 314 কিলোমিটার তেল ভরছিলাম 1300 টাকার, তেল আছে আর 2 দাগ, আর 1 দিন যাবে 2 দিন যাবে, মানে খুবই করুণ অবস্থা। লিটারে মাইলেজ খুবই করুণ অবস্থা, 1300 টাকা দিয়ে আর 300 কিলোমিটার, লিটারে 20। তো যেটা বলতেছিলাম যে আসলে এই অবস্থায় আমি আসলে কী করবো বুঝতেছি না। আসলে নিজের কাছেও খারাপ লাগে, নিজের কাছে হতাশ লাগে। আল্লাহ তাআলা আমার চাচিকে অনেক ধৈর্য ধারণ করে ক্ষমতা থেকে বাবা মায়ের সম্মানিত করে। দাদুকে সাহস দেখ, দাদু বয়স হয়ে গেছে, এখন হয়তো এসব ট্রমা দেখতে পারবে না। আল্লাহু আকবার। তো বেসিক্যালি হচ্ছে যদিও এখন ঘড়িতে বাজে 9টা 14, সময় হচ্ছে 9টা 1 থেকে কাউন্ট করছিলাম, তো 10 মিনিটের জায়গায় 12 মিনিট হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, আমি তো কথা বলতেছি, আমার কথা বলা মানুষ দরকার। বেসিক্যালি আমি কেন ভিডিওটা করতেছি যে আমি রাস্তায় একটা প্রবলেম আছে। রাস্তায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি হয় যে আসলে অ্যাক্সিডেন্টটা কার দোষ বা কীভাবে হইলো, এটার জাস্টিফিকেশনের জন্য আমি ভিডিওটা করি। আর যেহেতু গাড়ি চলতেই আছে, এখনও পাঠাও মারি না, গাড়ি যেহেতু চলতেই আছে, ভিডিও করতে তো সমস্যা নেই। তো আর হচ্ছে আমার কথাগুলো আমি বলতে পারি, নিজের কথাগুলো অনেক সময় নিজে বলতে হয়, কারণ যে একটা সিচুয়েশন হারাইছে, আমি আমার কথা করে বলতে পারি না, বললেও এটার রিটার্নে আমি যেটা আশা করি সেই অ্যান্সারটা আমি পাই না। এটার রিটার্নে আমি যেই অ্যান্সারটা আশা করি, যেমন একটা এক্সাম্পল দিই। একবার সিঁড়ি থেকে নামার সময় অফিস থেকে, তো স্যান্ডেল ছিল পিছলা, স্যান্ডেল ছিল কোয়াইট পিছলা স্যান্ডেল, মানে কম দামি আর কি, কম দামি স্যান্ডেল। তো ফোমের স্যান্ডেলগুলো যেগুলো আর কি বাসা বললাম না, বাথরুমে এগুলো করে আমি আসলে কেয়ার নাই, অত ড্রেসআপের প্রতি এত কিছু আর এত কেয়ার নাই। হ্যাঁ, ময়রা তো যেতেই হবে, এত ফিট করতে গেলাম, কোনো মতে জিন্দিগি পার করে দিলেই হলো। তো নামার সময় বৃষ্টি হইতেছিল, দোতলায় তারা অফিস লোকেশন চেঞ্জ করছে, তো অনেক ময়লা পড়ছে, বৃষ্টির দিন ছিল। তো আমি সূরা পড়তে হাইটা সিঁড়ি দিয়ে নামতেছি, একটা সিঁড়ি নামছি, 2টা সিঁড়ি নামছি, 3 নম্বর সিঁড়িতে গিয়া আমি জাস্ট এইটাই ফিল করতেছিলাম যে আমি পড়েই ধীরে, মানে অল অফ এ সাডেন, হাতে মোবাইল ছিল, অল অফ এ সাডেন আমি জাস্ট ওইখানে ধীরিন করে যে পড়ছি, আমার কোমরটা পড়ছে, হাতটা পড়ছে, এই কোমর আর হাতের এই কোনোই পইরা জাস্ট নিচের দিকে ধীরে।
তো মাথায় একটা ঝাঁকি খাইছি, বুকে একটা ঝাঁকি খাইছি অল অফ সাডেন। মানে জিনিসটা হচ্ছে এরকম যে হঠাৎ করে জুম এটা খাওয়ার পরে আমার অবস্থা তো পুরাই, মানে আমি তখন অফিসে কলিগ ওরাও দেখতে উঠেন উঠলাম, মোবাইলটা হাতে মোবাইলটা গ্লাস ভেঙে গেছে। তো উঠার পরে আর কি আরে কিছু না, এগুলো কোনো ব্যাপার। নাদিম ভাই আর কি বলতেছি, নাদিম ভাই ভেরি ইয়াং অ্যান্ড ভেরি এনার্জেটিক একটা মানুষ, আমাদের অফিসে জয়েন করছে। তো ভাইও খুব মজার, বয়স খুব কম, বাচ্চা বলা, কিন্তু খুব ট্যালেন্ট, সেই জন্য অফিসে জব করে আমাদের সাথে। তো বেসিক্যালি কী হচ্ছে তো আমি এখন আমি যেটা ট্রাই করতেছি ভিডিওটা বাইরের দিকে না কইরা ভিতরের দিকে হোন্ডার দিকে করতেছি। দরকার কি শুধু শুধু ভিডিও গাড়িতে চলতেছে না। তো যেটা কথা হচ্ছে যে তো আমি পড়ে যাওয়ার পরে আরে নাদিম ভাই কোনো ব্যাপার, আরে কিছুই না, সবাই দেখতেছে আরে ফিল্মে পড়তে ব্যথা হয়েছে, আরে এটি কোনো ব্যাপার, কত পড়ে গেছি এরকম। তো নাদিম ভাই আমার পাশে আসছে, আসার পরে নাদিম ভাই আমি আসতে যেটা হাসতেছে ওদের ভাই একদম বাইঙ্গা চুরাই গেছে ভাই, লড়তে পারতাছি না, এটা কইরাছি আর হাসতেছি। ওয়াল্লাহি ওয়াল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটা বলতেছি আর হাসতেছি। আমি আমার অবস্থা দেখে হাসি দিচ্ছে ভাই, মানুষের বুঝাইতেছেন যে ব্যথা পান নাই, আসলে আপনি এটা কি। যাই হোক, কিসের মধ্যে কি আসলে এই যে র্যান্ডম কথাবার্তা। অফিসে আজকে 2 কাপ চা খাইছি, একটু পান খাওয়াটা, একটু পানটা খাই, মাঝে মাঝে খাই আর কি, ভালোই লাগে। বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে পানটা খাই। তো এই হচ্ছে অবস্থা। আর এই তো বাসায় সকালে বের হইলাম, সকালে সকালে ঘুম থেকে মানে রাতে ঘুমাইছি একদম, ফজরের নামাজ পইরা ঘুমাইছি, রাতে ফজরের নামাজ পইরা একদমই ঘুমাইছি। ফজরের নামাজটা পইরা যখন ঘুমাইছি, তারপরে হচ্ছে একবার উঠছে বাচ্চার দুধ বানানোর জন্য, একবার ঘুম থেকে উঠছে বুয়া আসছে, বুয়ার জন্য প্রায় 9টা 15-র দিকে। তারপর হচ্ছে রিজল ভাই কল দিচ্ছে ওই সময় একবার, মানে ঘুমটা প্রপার হয় নাই, অফিসের জন্য আজকে ঝিমাইতেছিলাম। তো যাই হোক, এখন যেটা কথা হচ্ছে যে তো কী করলাম আমি তখন অফিসে উঠে রেডি হয়ে, আমার বাচ্চাটা মোয়াজ উঠে গেছে আমার ওদিকে, যেহেতু উঠলে আমার কোলা ছাড়ে না। ইদানিং সে মাসাল্লাহ বারাকাল্লাহ বড় হইতেছে, 10 মাস পার হয়েছে বয়স, এই জন্য একটু বেশি চিনতে পারতেছে। আর এই সময়টা কি হয়, সেপারেশন জিনিসটা ফিল করতে পারে, যেমন বাবা মা চলে যাচ্ছে এটা বোঝে, এই জন্য তারা একটু ইয়ে থাকে আর কি, মুডটা একটু আপসেট থাকে যখন বাবা মা সামনে চলে যায়। তো প্রতিদিনই ওরা কান্না করে আমার বের হইতে হয়, এটা হচ্ছে সবচেয়ে কষ্টের জিনিস। তারপরেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্যাটা হচ্ছে আল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এই তো আর কি মানুষজনের অবস্থা বলতে বুঝতেছি না, মানে মেয়েদের দিকে খুব চোখ যাইতেছে আজকে, এবং খুব তাকায়া থাকতেছি। ঘটনা কি, ইমান কি ছুটে গেল নাকি? তো অফিসের প্যারাটা আসলে কোয়াইট ইন্টারেস্টিং, আসলে কীভাবে প্যারা দিতে হয়, কীভাবে জিনিসটা খুব দারুণ। তো আমি হয়তো চিন্তা করলাম যে আমার আম্মার কথা, আজকের এক্সাম্পলটা দিই, আমার আম্মার কথা চিন্তা করতেছি। তো আমার কথা চিন্তা করতেছি, তো এখন চিন্তার 2টা পার্ট আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। যেহেতু আমার ব্রেনটারে অলরেডি নেগেটিভ করে দিছে, তো ইটস কোয়াইট পসিবল কি আমি উল্টাপাল্টা চিন্তা, আমার ভালো চিন্তা আমি করতে পারি না, আমার ব্রেনটা নষ্ট করে দিছে। তো তখনই আমার এক কলিগ আমাকে ডাকছে, দেখি আরবিতে লেখা জিম নুন ইয়া, আমি বলছি সেটা কী?
বলে এটা হচ্ছে জানানি। আমি কি জানানি মানে কি? কয় জননী। কিন্তু জননী মানে, তো জননী মানে মা। আচ্ছা, তো এটা লিখতে পারেন? এটা একটু করে দেখান আমাকে। তো করে দেখান, তো আমি বলছি যে ভাই আপনার জননী আপনিই করে দেখেন, আমি পারবো না। তো মানে এইটাই আর কি বুঝাইলাম যে আসলে থিঙ্কিং কী জিনিস। খারাপ চিন্তাটার সাথে ওরা খেলতেছে। যেমন আমার বন্ধু যে মারা গেছে সাইফুল, ওরে আমি এত মিস করতেছি, জানি না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার অন্তরে ওর জন্য ভালোবাসা মহব্বত পয়দা করে, এই জন্য সবসময় আমি ওর জন্য দোয়া করি। ইদানিং আমি ওর জন্য দোয়া করতেই আছি। তো এইটার জন্য আর কেউ আমাকে মানে এইটার জন্য কোনো সাহিত্য আসে না। তো সাহিত্য কাজ করতে নেগেটিভ জিনিস নিয়ে কেমনে যে বুঝাই কী করে ওরা এই 9টা ঘন্টা আমারে নিয়ে, কীভাবে যে আমারে নিয়ে ওরা খেলে এই 9টা ঘন্টা। জিনিসটা আসলেই মারাত্মকভাবে আসলে খুব ভয়ানক। 15-20 জন মিলা একজনের সাথে মজা নিতেছে, হাসতেছে, মজা করতেছে, গল্প করতেছে, কিন্তু আমাকে ওদের পার্ট করতেছে না, আমাকে সাইড করে রাখছে, কিন্তু আমি ওদের মাঝখানেই আছি। এই হচ্ছে অবস্থা। রেসপেক্ট, ড্যাম ইট, ওয়ার ইজ দ্য রেসপেক্ট ম্যান? সিনিয়র আর জুনিয়র যেগুলো জয়েন করছে, যেমন রাফি, আরিফ, হায়দার, তারপরে অনিক, এদের ভয়েস রেইজ হয়ে গেছে ইদানিং, খুব বাড়ছে। এটা খুব জোরে জোরে কথা বলে এবং খুব খুব ডোমিনেটিংভাবে কথা বলে। আগে ছিল চুপচাপ, এখন হয়ে গেছে খুব মানে লাউড অ্যান্ড ডোমিনেটিং। মানে সেই বুঝে, আমি বুঝি না, এরকম আর কি। প্রত্যেকটা ছেলেই এরকম হয়ে গেছে। তো আমি যে সিনিয়র ওর, এটাও দেখবে না, বা আমি যে সিনিয়র বা আমি যে এটাও দেখবে না। যেমন আমার কলিগদের সাথে আমার যেমন বন্ধুত্ব হয়ে গেছে, আমরা 2 বছর একসাথে কাজ করছি, ওরা তো পরে আসছে। এখন মানে সিচুয়েশানটা এইরকম, জিনিসটা এইভাবে ঘুরাইছে যে আল্লাহ, এইভাবে সিরিয়াসলি জিনিসটারে এইভাবে ঘুরাইছে যে আসলে মানে এই নতুন ছেলেগুলা আমার পুরান কলিগের ক্লোজ, আমি হচ্ছি দুর্ভাগ্য। জিনিসটা এইভাবে সেট করা হয়েছে, ভালোই। তো নেগেটিভ এনভায়রনমেন্টের সাথেই থাকতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে, বন্ধু বান্ধব আমার তো একেবারেই নাই বললেই চলে। সারা দিনে সারা রাতে কোনো বন্ধুই নেই, কারোর সাথেই যোগাযোগ নাই। ফেসবুকে কিছু শেয়ার আছে, কিছু আইডি শেয়ার, কিছু শেয়ার করতেছি, কিছু ভালো ভালো পোস্ট শেয়ার করতেছি। বেসিক্যালি পোস্ট শেয়ার করে কারা লাইক এইটাও দেখতেছি। কারণ হচ্ছে আমি আমার নিজের মূল্যটা অন্য মানুষের কাছে বুঝতেছি। দেখি তো কে লাইক দিচ্ছে, কে হাহা রেট দিচ্ছে, কে লাভ রেট দিচ্ছে। এই জিনিসটা দেখে আমি নিজেকে মূল্যায়ন করতেছি, মানে মানুষের কাছে আমি আমার মূল্যায়ন করতেছি, অথচ আমার উচিত আল্লাহর কাছে মূল্যায়ন করে। কী ভয়ঙ্কর অবস্থা। আর এই তো জিন্দগি চলে যাইতেছে, খুব টানাটানির মধ্যে যাইতেছে দিনকাল। ইদানিং আম্মার কাছ থেকে একবার 2000, আবার নিচে হচ্ছে 500 টাকা। তো কারণ হুন্ডায় কাজ করাবো, হুন্ডার ব্যাটারিটা কাজ করতেছে না। আর হচ্ছে যে দুপুরে খাবার তো বাসা থেকে নিয়ে যাই না, যেহেতু খাবারটা নিয়ে যাই না সেহেতু হচ্ছে আমার বাইরে খাইতে হয়। আর অনেক সময় সকালে নাস্তা করি না। তো 2টা সকালে নাস্তা হচ্ছে 60 টাকা নেয়। 60 টাকা নেয় আসলে কীভাবে, 80 টাকা নেয়। 3টা পরোটা, 3 10 30, আর একটা ডিম 20 টাকা 50, একটা ভাজি 60 65 15 টাকা, এভাবে আর কি চলতেছে। তো অফিসের কাছে হোটেলেই খাই। আর দুপুরের বেলা হচ্ছে যে ভাত নেই, তরকারি ভালো থাকলে বলতে আমি ভাজি দিয়েই খাই ফেলি। মাঝে মাঝে মুরগি খাই, ম্যাক্সিমাম টাইম ভাজি দিয়েই খাই। কীভাবে? একটা ভাজির দাম হচ্ছে যে
30 টাকা, একটা ভাত হচ্ছে 10 টাকা, 40 টাকা, ব্যাস। সাথে ওরা কি ডাল ফ্রি। এইসব জায়গায় ডাল ফ্রি দেয়, জিনিসটা আসলেই মানে খুব এক্সেলেন্ট একটা জিনিস। এক বাটি ডাল, পুরা বাটি ডালটা তারা ফ্রি দিতেছে, খাও এবার। মাঝে মাঝে মধ্যে শুধু ডাল দিয়ে খাই চলে যাই। তো এইভাবে আর কি বাইরে খাইতে খাইতে মোটামুটি দিন পার। সন্ধ্যাবেলা বিকালের দিকে আসর নামাজ করে আমাদের অফিসের একটা ভালো সিস্টেম কি আসলে, 1 বছর কাজ করার পরে, 2 বছর কাজ করার পরে এইচআর কি এন্টার করছে, দেন হচ্ছে এভরিথিং ডিস্ট্রয়েড, অ্যাবসলিউটলি এভরিথিং। তো আমাদের অফিসের একটা সিস্টেম হচ্ছে, আমাদের যে স্যার উনি আসলে খুবই আল্লাহওয়ালা মানুষ। তো বেসিক্যালি আল্লাহওয়ালা মানুষের জন্য আমাদের প্রত্যেককে এইভাবে বলা হয়েছে যে তোমরা প্রত্যেকটা নামাজ যতক্ষণ অফিসে থাকবা জামাতের সাথে বাইরে গিয়ে পড়ে আসবা, মসজিদে গিয়ে। আল্লাহ তাআলা আমার স্যারকে সম্মানিত করুক, দুনিয়া আখিরাতের সমস্ত বালাই আমার স্যারকে আল্লাহ দিক, তার পরিবারকে রহমত দান করুক, বরকত দান করুক। তো এটা স্যার রাখছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেক দিন আমাদের অফিসে তালিম হয়। তালিম হয় সেটা হচ্ছে যে ঠিক 1টা বাজে হচ্ছে আমাদের ব্রেক টাইম, দ্যাট ইজ লাঞ্চ টাইম, 1টা থেকে 2টা। তো আমাদের তালিম হয় হচ্ছে ঠিক কয়টার দিকে, আমাদের তালিম হয় হচ্ছে 12টা 45, আর শুক্রবার দিন 12টা 25। তো আমাদের তালিম হয় হচ্ছে ওই টাইমে, ওই টাইম থেকে আর কি আমরা 1টা পর্যন্ত তালিম করি। তালিম বলতে হচ্ছে তাবলিগ জামাতে গেলে যে তালিমটা হয়, ফজাইলে আমল, ফজাইলে সাদাকাত, এই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতে, এবং আমাদের স্যার এটা আর কি জিনিসটা চালু করতে। তো অনেক সময় হয়ে গেছে, আমার ছেলেটা এখন বুঝতেছি না কি একটা বাজে অবস্থা থেকে কল করি।